হঠাৎ করে ভিডিও দেওয়া অফ করে দিয়েছি, সেটার কারণ কি? অনেকেই জানতে চেয়েছেন, অনেকেই খোঁজখবর নিয়েছেন, কমেন্ট করেছেন, ইনবক্স করেছেন, আপু কি সমস্যা, কেন ভিডিও দিচ্ছেন না? তো আজকে সব প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দিব। তো চলেন আজকে ব্লগটা শুরু করি। আশা করছি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেল এবং পেজ ফলো করেননি, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো যাই হোক, জীবন আসলে জীবনের নিয়মে চলতে থাকে, কোনো কিছুর জন্য জীবন কখনো থেমে থাকে না। আর জীবনের ফ্লো আসলে সবসময় একরকম হয়ও না, এক এক সময় জীবনটা এক একভাবে হয়তো যায়। নিজেকে সেই স্রোতের সাথে খাপ খাইয়ে নিয়ে মানে পরিচালনা করতে হয়। জীবনটা আসলে এরকমই। আমি একটা রুটিনে একটা প্ল্যান অনুযায়ী সব কিছু হয় না, বা যেভাবে আপনি চাইবেন সেভাবেও হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা বিকেলবেলা থেকেই শুরু করছি। তো আমি এখানে এই যে কেক বানাচ্ছিলাম। তো প্রথমবারের মতো বলা যায় যে অর্ডারের জন্য এইভাবে কাজ করতেছি। এর আগে হয়তো রিলেটিভ বা পরিচিত যারা আছে কখনো কেকের মানে পছন্দ করলে বা চাইলে নিজে থেকেই বানিয়ে দিয়েছি, কিন্তু ওইভাবে কখনো আসলে মানে সেলিং পারপাসে বানানো হয়নি, যেটা সত্যি কথা। কিন্তু কেন যেন এটার সাথে আস্তে আস্তে আমি কানেক্ট হয়ে যাচ্ছি, কারণ পরিচিত বা আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে গিয়ে বলতেছে যে তাদেরকে বানিয়ে দেওয়ার জন্য, এবং যারা টুকটাক চেনে তাদেরও আমার হাতের যারা কেক টেস্ট করেছে সবারই একই কথা। তো আজকে মূলত সেরকম একটা অর্ডারই রেডি করতেছি। বেশ অনেকগুলো হচ্ছে গিয়ে মিনি জার কেকের অর্ডার ছিল, তো সেগুলোই রেডি করতেছি। তো চকলেট আর ভ্যানিলা ফ্লেভারের কেকের অর্ডার ছিল, তো আমি হচ্ছে সেগুলোই রেডি করে নিচ্ছি। আর ফাঁকে আপনাদের সাথেও একটু গল্প করছি। যদিও ভিডিওটা কয়েকদিন আগের, বাট শেয়ার করতে আপনাদের সাথে একটু লেট হয়ে গেল। বেশ কিছুদিন ভিডিও দিচ্ছি না, অনেকেই অনেক প্রশ্ন করতেছেন, আপু হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন, কি হলো? ইনবক্স করেছেন, SMS দিয়েছেন। তো আপনারা যে আমাকে মিস করেন বা আমার খোঁজ নেন, এই বিষয়টা আমার আসলে অনেক বেশি ভালো লাগে। আর আমিও আসলে মিস করি, বাট একটু ঝামেলার মধ্যে ছিলাম, ব্যস্ততার মধ্যে ছিলাম, মাঝখানে আবার একটু হালকা পাতলা অসুস্থও ছিলাম। এদিকে আবার আমার ছোট ছেলের শরীরটাও ভালো নেই, সব কিছু মিলিয়ে না একটু ভেবাচেকা অবস্থা হয়ে গেছে আর কি। তো মোটামুটি সব কিছু একটু গুছিয়ে নেওয়ার পরে ভাবলাম যে আজকে তাহলে একটা ব্লগ শেয়ার করি। আর আপুরাও যেহেতু আমাকে মিস করতেছে, আমিও করতেছি, সো একটু ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। আর স্পেশালি যে আপুরা একটু টেনশন করছিলেন তাদেরকে বলছি যে না, সেরকম কিছুই হয়নি, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সহি সালামতে আছি। আর অন্য কোনো প্রবলেমও হয়নি, কারণ অনেকেই জানতে চাচ্ছিলেন, তো সেটা বলে দিলাম। আর এই তো এই যে আমি কেকগুলো একে একে তৈরি করে নিয়েছি। ভিডিও মনে হয় একটু এদিক সেদিক হয়ে গেছে, মানে ফুটেজগুলো মনে হচ্ছে আর কি, বাট জানি না কেন এমনটা হয়েছে। সিরিয়ালি অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, এরকম হয় আর কি। তো প্রথম দিকে কেকগুলো আমি হচ্ছে বানিয়ে নিচ্ছিলাম, পরে অবশ্য আমাকে আম্মু একটু হেল্প করছিল কেকগুলো মানে ফিল করে দিতে আর কি। তো কয়েকটা কালার কম্বিনেশন যেভাবে বলেছিল ঠিক সেমভাবেই হচ্ছে আমি কাস্টমাইজ করে কেকগুলো রেডি করে দিচ্ছিলাম। তো এখানে কয়েকটা কেকের উপর হচ্ছে চকলেট গ্রেট করে দিয়েছি, আর কয়েকটার উপর চকলেট গানাশ দিব। তো যেভাবে যেভাবে বলা হয়েছে ওইভাবেই রেডি করে দিচ্ছি। আর প্রথমবার যেহেতু করতেছি, বাট তারপরও ওরকম মানে আনইজি লাগতেছে না, মানে মনে হচ্ছে না যে পারবো না বা এরকম কিছু। কারণ তুলনামূলক হচ্ছে এমনিতে কেক ডেকোরেশন করাটা একটু কঠিন। তো টুকটাক ফ্যামিলির জন্য বা কোনো প্রোগ্রামের জন্য যেহেতু কেক ডেকোরেশন করাই হয়, তো সেই দিকে হাতটা বলা যায় যে আছে, পারি আর কি। তো এই জন্য জার কেক বানাতে সেরকম একটা মানে কষ্ট আসলে হচ্ছিল না, ইজিলি হয়ে যাচ্ছিল। কারণ কেকের হচ্ছে গিয়ে সাইডের ফিনিশিং আনাগুলো একটু মানে কঠিন বেশি, কিন্তু এটা তো আর সেই প্যারা নেই। আর কয়েকটা কেকের মধ্যে হচ্ছে এখানে আমি চকলেট গানাশও দিয়ে দিচ্ছি। বেশিরভাগ হয় কি চকলেট ফ্লেভারের কেকই কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে, তো একটা প্রোগ্রামের জন্য মূলত অর্ডার করেছিল। তো একটা হচ্ছে মানে কোনো একটা বিজনেস করার আগে সব কিছু গুছিয়ে নিয়ে বিজনেসে নামা, আর আরেকটা হচ্ছে গিয়ে প্রয়োজনের তাগিদে কখন কি লাগতেছে সেইভাবে সব কিছু অ্যারেঞ্জ করা। তো আমার ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয়টা হয়েছে, কারণ আমি যেহেতু একেবারে প্রিপারেশন নিয়ে নামিনি, তাই আমার প্রোডাক্ট কখন কোনটা লাগবে সেটা হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে আমি সেইভাবে প্রোডাক্ট এনে নিচ্ছি। তারপরে হচ্ছে কিভাবে ডেলিভারি দিব না দিব মানে কোনো কিছু তো ওইভাবে চিন্তা করিনি, কারণ হুট করেই জিনিসটা আসলে করা। তো যাই হোক, জানি না আমি এটা কন্টিনিউ করব কি না, কারণ হোমমেড ফুড নিয়ে আসলে ওইভাবে কখনো কাজ করার মানে চিন্তাভাবনা আমার ছিল না। কারণ আমার কাছে এটা অনেক বেশি কষ্টের এবং মানে পরিশ্রমের মনে হয়, যেটা সত্যি কথা। কিন্তু সেই তুলনায় আসলে মানে ওরকম একটা আসলে প্রফিট করা যায় না, যেটা অন্য কোনো বিজনেসে করা যায়। তো যাই হোক, তারপরে খাবার দাবারের আইটেম নিয়ে বা রান্নাঘরে থাকতে হবে এরকম আইটেম আমাকে খুব কমই টানে। বাট অনেক সময় অনেক কিছু আসলে না চাইতেও হয়ে যায়, একটা মানে আল্লাহর ইশারা যখন যেদিকে যায় সেরকমই একটা ব্যাপার। বাট ইদানিং আবার করতে ভালো লাগছে, তাই করছি। তো যাই হোক, এরপরে আমি একটু বের হয়েছিলাম, আমার কাজ ছিল সেগুলো শেষ করার জন্য। তবে ওই দিন কী কাজে বের হয়েছিলাম আমি নিজেই ভুলে গেছি।
কারণ কয়েকদিন আগের যেহেতু ভিডিও। তো এরপরে হচ্ছে কেকগুলো ডেলিভারি পাঠানোর জন্য ব্যবস্থা করছিলাম যে কিভাবে কি ব্যবস্থা করে পাঠানো যায়। আর এরপরে আরেক দিনের ভিডিও ফুটেজ হচ্ছে এটা, সেটা হচ্ছে যে গাছ দেখলেই আসলে আমার গাছ কিনতে মন চায়, সেটা যেই গাছই হোক না কেন। তো আফিফকে স্কুলে নিয়ে গেলে ওখানে ভ্যানালা মামারা গাছ নিয়ে আসে, তো সেখান থেকে পরে গাছ নিয়েছিলাম। আর এটা হচ্ছে তারপরে আরেক দিন আবার একটা গাছ নিয়েছিলাম, বাসা থেকে বের হয়েছে কি যেন কাজে, তো রাস্তায় হচ্ছে গাছ দেখে গাছ কিনে আবার বাসায় রেখে পরে আবার বের হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো এই গাছটা আমার এত বেশি ভালো লাগছে, এটার নাম আমি জানি না, ফুলগুলো একদম ছোট ছোট পিঙ্ক টাইপের কালারের, খুবই সুন্দর গাছটা, মানে সরাসরি আরও বেশি ভালো লাগে, ভিডিওতে এভাবে বোঝানো যায় না। তো এই মামার কাছে অনেক রকমের গাছ ছিল, এখানে গোলাপের চারাও ছিল, বাট গোলাপের চারাগুলো অনেক দাম চাচ্ছিল, 350, 300, বাট আমার কাছে একটু বেশিই মনে হয়েছে, বাট অন্য চারাগুলো সস্তা ছিল, মানে দামাদামি করে নেওয়া গিয়েছে। আমি এই গাছটা নিয়েছিলাম হচ্ছে গিয়ে 40 টাকা, বা হ্যাঁ 40 টাকা দিয়ে মনে হয় নিয়েছিলাম। তো আমার কাছে 40 টাকা হিসেবে গাছটা ভালোই লেগেছে, বেশ বড় সড়ো আর অনেক কলি আছে, সামনেও ফুল ফুটবে। আর এদিকে শীত তো প্রায় মানে চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার। এবার মনে হয় শীতে একটু কম টম পিঠা খাওয়া হয়েছে, আর যে কদিনও খাওয়া হয়েছে ওইভাবে আসলে ভিডিও করা হয়নি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কারণ ব্লগ দেখা যায় যে আগের মতো ওরকম দেই না, একটু কমই দেই, বা নির্দিষ্ট কিছু অংশ শেয়ার করি, এভাবে শেয়ার করা হয় না। আর অনেকেই কথা বলে যে আপু আগের মতো আপনার কেন ভিউ হয় না, আগে তো অনেক ভিউ হতো। আসলে আগে যেরকম গুরুত্ব দিয়ে সময় নিয়ে একটা ব্লগ তৈরি করতাম, এখন নিজেও আসলে ফাঁকিবাজি করি, ফাঁকি দেই, তো সেরকমই ভিউ আসে। আর সেটা নিয়ে আসলে আমার দুঃখ নেই, মানে এরপরেও যে এত বছর ধরে আমার অনেক অনেক পুরাতন ভিউয়ার্স আমাকে রেগুলার কম বেশি দেখেন, আমার সাথে কানেক্ট আছেন, এটাই আমার কাছে অনেক বড় একটা বিষয় মনে হয় আর কি। আর সময় তো আসলে সবসময় লাইফে একরকম যায় না, এখন আগে থেকে অনেক ব্যস্ততা বেড়েছে, বাচ্চারা বড় হয়েছে, ওদের পিছনে অনেক টাইম দিতে হয়, ওদেরকে স্কুলে দেওয়ার একটা বিষয় থাকে, পড়াশোনার একটা বিষয় থাকে, তো সব কিছু মিলিয়ে আসলে এখন আর আগের মতো করে ওইভাবে টাইম দিয়ে ব্লগ করা সত্যিই পসিবল হয় না। আর ব্লগিংটা যেহেতু আসলে আমার মেন প্রফেশন না, এর পাশাপাশি কিন্তু আমার অনলাইন বিজনেসে আমার প্রচুর সময় দিতে হয়, যার কারণে হচ্ছে গিয়ে যখন দেখা যায় বিজনেসে অনেক বেশি টাইম দিয়ে ফেলি, তখন কিন্তু আর মানে ব্লগিংয়ের দিকে ধ্যান দিতে পারি না। আসলে একসাথে সব কিছু মেনটেন করা অনেক বেশি টাফ, আর সেই সাথে ঘর সংসার বাচ্চা কাচ্চা তো আসেই, এটা তো কমন, আর সেটার সাথে এক্সট্রা হচ্ছে গিয়ে আপনার এই ব্লগিং কেরিয়ার, তারপরে হচ্ছে গিয়ে বিজনেস, তো একটু টাফই হয়ে যায়। তো এখানে হচ্ছে চিতই পিঠা বানানো হচ্ছে, আম্মু বাসায় বানাচ্ছে, আর বেশ ভালো হয়েছে, পিঠাগুলো অনেক সুন্দর ভিজেছিল, মজাও হয়েছে। তো আম্মুর এদিকে অনেক এনার্জি আছে এখনও, যদিও দেখা যায় যে বলে মানে শরীর ব্যথা করতেছে, খারাপ লাগতেছে, বাট তারপরও আবার এগুলো করে টোরে আমাদেরকে ঠিকই খাওয়ায়। আমি বলি বাদ দাও, সমস্যা নাই। মানে আস্তে আস্তে মনে হয় যে আম্মু আবার বলে তার মায়েরা আরও কাজ করতো, তাদের কাছে শুনতাম তাদের মায়েরা আরও বেশি কাজ করতো। তো আমার মনে হয় যে আস্তে আস্তে আমাদের পরবর্তী যে জেনারেশন আসবে তারা কাজই করতে চাইবে না, কারণ আমাদের মায়েদের যতটুকু এনার্জি আছে অতটুকু এনার্জি কিন্তু দেখবেন আমাদের এই বয়সেও নেই, মানে এইসব এই যে রান্না বান্না টুকটাক এইসব কাজের দিকে। তো যাই হোক, আমরা আবার দেখা যায় যে হয়তো নিজেকে স্বাবলম্বী করার জন্য অনেক দিকে ধ্যান দিই, অনেক কাজ করি, যেগুলো হয়তো আমাদের মা দাদিরা ওইভাবে করেনি, তারা ঘর সংসার সন্তান আমাদের পিছনে সমস্ত সময়টা দিয়ে দিয়েছে, এখনও তাই করে। তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে যে দুধটাও জাল করে ঘন করে নেওয়া হয়েছে, পরে হচ্ছে দুধটা অ্যাড করবে, আর এদিকে খেজুরের গুড় দিয়েই হচ্ছে পিঠাটা ভিজানো হচ্ছে। তো খেজুরের গুড়টা পানি দিয়ে আগে জাল করে পিঠাগুলো ওই যে ভালো করে সিদ্ধ করে নেওয়া হচ্ছে খুব সুন্দর করে, তারপরে হচ্ছে চুলাটা বন্ধ করে দিয়ে এখানে ঘন দুধটা মিলিয়ে দেওয়া হবে। এতে করে আর অবশ্যই বেশি পিঠা বানালে না দুধটা আলাদা করে, যে গুড়ের পানিটা আলাদা করে একটু মিক্সড করে দেখবেন যে ফেটে যায় কিনা, কারণ একসাথে দিয়ে দিলে তো সবই ফেটে যাবে, কারণ এখন বাজারের গুড়ে কিন্তু প্রচুর ভেজাল, যার কারণে কিন্তু দেখা যায় যে দুধ দেওয়ার পরে মানে পিঠাটাই নষ্ট হয়ে যায়, ফেটে যায় আর কি। আর এই তো আম্মু হচ্ছে এই পাতিলও বসিয়ে দিয়েছে, আরও এক পাতিল কিন্তু আছে এখানে, মানে এক পাতিল বলা যাবে না, অনেকগুলোই বানানো হয়েছে। আর এই পিঠা বানাতে গেলেই ছোটোবেলা দাদির কথা মনে পড়ে যায়। ছোটোবেলা দাদি হচ্ছে আমাদের শীতকালে আলাদা করে ছোট্ট করে রান্নাঘর বানায় দিত, চুলা বানায় দিত, মানে আমরা হচ্ছে পিকনিকের মতো করতাম, সেগুলো মনে পড়ে যায়, সবই এখন স্মৃতি। আসলে দাদি বেঁচে নেই, বাট যতদিনই পিঠা খাবো বা এটা চোখের সামনে পড়বে ততদিনই তার চেহারা আসলে ভেসে উঠবে, বা আমার সেই শৈশবের সুন্দর স্মৃতিগুলো ভেসে উঠবে। আর ছোটোবেলার মতো বানানোর সেই মজা টেস্ট এখন আসলে ওইভাবে পাওয়া যায় না, গ্রামের বাড়িতে পিঠার যেই টেস্ট। আগে আমার মনে আছে প্রায় 10-15 কেজি চালের পিঠা একদিনই বানানো হতো, মানে সারা রাত বসে মা চাচি দাদি সবাই মিলে পিঠা বানাতো। আর এখন তো আর হয়তো 2 কেজি সর্বোচ্চ এরকমই হয় আর কি।
আর গ্রামে ওইভাবে পিঠা বানালে দেখা যেত যে সব আত্মীয় স্বজনের বাসায় সবাই পিঠা পাঠাতো, আবার তারা যখন বানাতো তখন আমাদের দিয়ে পাঠাতো, এরকমই আসলে সিস্টেম ছিল। শীতকাল ভরে এরকম পিঠাপুলি খাওয়া হতো। এখন অনেকটাই কমে গিয়েছে আর কি। এখন মানুষ রেডিমেড মানে সব বাইরে পাওয়া যায়, কিনে এনে খেয়ে ফেলে, এরকম একটা ব্যাপার। এই ঝামেলা আর কেউ করে না, সবাই সবার লাইফে আসলে ব্যস্ত। তো যাই হোক, এরপর আমি ড্রেসের একটু শ্যুটও করেছিলাম। আর এই ড্রেসটার মধ্যে আরও একটা কালার ছিল, ওইটা অলরেডি ছবি পোস্ট করার পর স্টক আউট হয়ে গেছে, যেহেতু ভিডিওটা কয়েকদিন আগের, যার কারণে শেয়ার করার আগেই আপনাদের শেষ হয়ে গিয়েছে। তবে কালোটাই বেশি সুন্দর, আমার কাছে বেশি ভালো লাগে, তো সেটার একটু ছবি ভিডিও তুলে নিলাম। তো আপনাদের সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।